হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের আজকের বায়োলজি লাইভ ক্লাসের পর্ব 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। পর্ব 1-এ তোমরা আমাদের সাথে যারা ছিলে তারা জানো যে আজকে আমরা সমন্বয় অধ্যায়ের উপরে লাইভ ক্লাস করছি। পর্ব 1-এ অর্থাৎ আমাদের 7টার ক্লাসে আমরা সমন্বয়ের বেশ কিছু টপিক কভার করেছিলাম, যেমন উদ্ভিদের বডিতে সমন্বয়টা দেখেছিলাম এবং প্রাণীর যে স্নায়ুতন্ত্র সেটা কি কি পার্টে বিভক্ত সেটা দেখেছি, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটা দেখেছি। তো আমাদের সমন্বয়ের এই পর্ব 2-এ আমরা এই টপিকগুলা কভার করব। নিউরনের গঠন, প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে, আবেগ সঞ্চালনটা কিভাবে হয়, অন্তঃক্ষরা গ্রন্থি কি কি হরমোন সিক্রেট করে, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, এপিলেপসি আর পার্কিনসন, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। তো এখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা কে কে আমার সাথে এই লাইভ ক্লাসে জয়েন করছো। এবং আরেকটা কাজ করতে কিন্তু অবশ্যই ভুলবে না, সেটা হচ্ছে যে তোমরা এই লাইভ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে এবং সবার সাথে শেয়ার করে দাও। কেন বলো তো? কারণ লাইভ ক্লাস করবার সময় আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে আপু দেরি করে ফেলেছি আসতে, কারণ অনেকে হয়তো জানতো না। তো তোমরা যদি তাড়াতাড়ি করে শেয়ার করে দাও তাহলে কি হবে বলো তো? তোমার ফ্রেন্ডরা তাড়াতাড়ি জানতে পারবে এবং তারা তাড়াতাড়ি আমাদের সাথে এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারবে, তারা কোনো টপিক মিস করে যাবে না। তাহলে তোমরা জলদি করে লাইভ ক্লাসে শেয়ার করে দাও, আমরা আমাদের পড়াশোনার অংশে চলে যাচ্ছি। এবং তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো যে কে কে কোন জায়গা থেকে আছো, আমিও তোমাদের কমেন্ট গুলো পড়বো। ফার্স্টে আমরা তাহলে যে টপিকটা দেখবো সেই টপিকটা হচ্ছে নিউরনের গঠন। নিউরনটা কি? তাহলে নিউরনটা কি আমরা সেটা জানি, সেটা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষকে বলা হয় হচ্ছে নিউরন। তাহলে এই যে স্নায়ুকোষ মানে যে কোষগুলা কি করে, উদ্দীপনাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে দিচ্ছে, তাই না? এই নিউরন গুলা স্ট্রাকচার বা গঠনটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। আমরা নর্মাল প্রাণী কোষ যেরকম দেখি নিউরনের স্ট্রাকচার কিন্তু সেরকম হয় না, একটু ডিফারেন্ট থাকে। তো এই যে নিউরন, এই নিউরনের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখে নিব। তো আমি একটু দেখে নেই নিউরনের স্ট্রাকচারে যাওয়ার আগে যে তোমরা কে কে আমার সাথে আছো। শান আছে আমাদের সাথে, তারপরে আতিফ খান আছেন আমাদের সাথে, মিতু আছে, শারিয়ার আছে, আরো আছে আমাদের সাথে, লামিয়া আছে আমাদের সাথে, তুষার আছে, শীতল আছে, আরো অনেকে, অন্যয় আছে আমাদের সাথে। অনেকে তোমরা আমাদের সাথে জয়েন করছো দেখতে পাচ্ছি। তোমরা আসতে থাকো এবং তোমরা শেয়ার করতে থাকো যেন সবাই জানতে পারে যে আমরা আজকে কি বিষয় নিয়ে লাইভ ক্লাস করছি এবং তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো যে নিউরনের স্ট্রাকচার। নিউরনের স্ট্রাকচারটা কিরকম হয় সেটা হচ্ছে, নিউরনের স্ট্রাকচার বলার আগে মানে ছবিটা আঁকার আগে নিউরনের স্ট্রাকচারটার কি কি পার্ট আছে মানে কি কি অংশ আছে নিউরনের সেটা একটু আমরা লিখে ফেলবো। তো নিউরনের যে স্ট্রাকচারটা, তার প্রথম অংশে আমরা বলবো তার একটা কোষ দেহ আছে বা একটা সেল বডি। কোষ দেহ কোনটা? যে অংশে তার নিউক্লিয়াসটা অবস্থিত সেটাকে আমরা কোষ দেহ বলবো। এবং কোষ দেহ ব্যতিরেকেও তার কিছু অংশ থাকে যেটাকে বলা হয় হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটাকে, খুব কঠিন ভাষা হয়ে গেল তাই না? না, এটা কঠিন ভাষা না। প্রলম্বিত অংশটা কি? সেটা হচ্ছে, প্রলম্বিত মানে এক্সটেন্ডেড, তাই না? কোষ দেহ থেকে যে অংশগুলো এক্সটেন্ডেড হয়েছে, বা আমি সহজ ভাষায় বলতে পারি কোষ দেহ থেকে যে অংশগুলা বের হয়ে গেছে সেগুলাকেই আমরা বলবো প্রলম্বিত অংশ। ঠিক আছে? তো এই প্রলম্বিত অংশ কোষ দেহ থেকে বেশ কিছু আকৃতিতে বা শেপে কিছু অংশ বের হয়ে যায়। তো এই প্রলম্বিত অংশের আবার দুইটা ভাগ থাকে। একটাকে বলা হয় হচ্ছে ডেনড্রাইট, আরেকটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন। তো এই ডেনড্রাইট এবং অ্যাক্সনেরও বিভিন্ন পার্ট থাকে। মেইনলি অ্যাক্সনের পার্ট আমরা দেখবো। অ্যাক্সনে আমরা যে জিনিসটা দেখতে পারবো বা যে পয়েন্টগুলো আমরা অ্যাক্সনের ক্ষেত্রে ফোকাস করব সেটা হচ্ছে নিউরিলেমা। তারপরে আমরা আরেকটা দেখবো যেটা হচ্ছে মায়েলিন শীথ বা মায়েলিন আবরণী। আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে র্যানভিয়ারের নোড। তাহলে আরো আরেকটা জিনিস আছে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিনাপস। ঠিক আছে? তো অ্যাকশনের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমরা দেখবো। তাহলে চলো আমরা স্ট্রাকচারটা দেখে ফেলি যে নিউরনের স্ট্রাকচারটা কিরকম হবে। তো নিউরনের স্ট্রাকচারটা আমরা যখন আঁকবো,
আমরা ফার্স্টে আঁকা স্টার্ট করব কোষ দেহ থেকে। তো কোষ দেহ যেটা থাকে নিউরনের ক্ষেত্রে, কোষ দেহটা সেটা ডিম্বাকারও হতে পারে, এরকম তারার মতন বা বহুভুজাকারেরও হতে পারে কোষ দেহটা। তো এই কোষ দেহর মধ্যে কি থাকে? এই কোষ দেহর মধ্যে থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে ধরো আমার স্নায়ু কোষ যেটা, সেই স্নায়ু কোষের এই জিনিসটা হচ্ছে একটা নিউক্লিয়াস, যেটা কোষ দেহের মধ্যে আছে। নিউক্লিয়াস ছাড়াও কোষ দেহে থাকে হচ্ছে সাইটোপ্লাজম, কোষ দেহে আরো থাকে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এই জিনিসগুলো থাকতে পারে। কিন্তু কোষ দেহের মধ্যে একটা জিনিস কিন্তু থাকে না, সেটা হচ্ছে কোষ দেহের মধ্যে কিন্তু কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে কি হয় বলতো? আচ্ছা, এটা আমি বলবো না। সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে কি হয় সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমিও কমেন্ট করে দেখে নিব যে কারা কারা ঠিক আনসার দিয়েছে, যে সক্রিয় সেন্ট্রিওল না থাকলে কোষ দেহে কি চেঞ্জটা আমরা দেখতে পারি। এরপরে আমরা যে অংশটা দেখেছি সেই অংশটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আমরা কাকে বলেছিলাম? কোষ দেহ থেকে বেশ কিছু অংশ বের হয়, তাই না? বেশ কিছু এক্সটেনশন আমরা দেখতে পাই। তাহলে এই যে কোষ দেহ থেকে বেশ কিছু অংশ বের হয়, এগুলো কোন দিক থেকে বের হয়? তো এই যে বের হয় এক্সটেন্ডেড অংশ, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে প্রলম্বিত অংশ। তো এই যে প্রলম্বিত অংশগুলো থাকে, এই প্রলম্বিত অংশগুলো কোন দিক থেকে বের হয়? এক, এই যে কোষ দেহের চারদিক, এই কোষ দেহের চারদিক থেকে কিন্তু এই প্রলম্বিত অংশগুলো বের হতে পারে, যেগুলো শাখা প্রশাখা থাকে। ঠিক আছে, কোষ দেহের চারদিক দিয়ে। তো কোষ দেহের চারদিক দিয়ে এই যে প্রলম্বিত অংশগুলা বের হচ্ছে, বা লম্বা লম্বা যে অংশগুলা কোষ দেহের চারদিক দিয়ে বের হচ্ছে, এই অংশগুলার একটা নাম আছে। এই অংশগুলাকে বলা হয় হচ্ছে ডেনড্রাইট। এবং এই ডেনড্রাইট এমন প্রলম্বিত অংশ যেগুলার কি আছে বলতো? শাখা আছে। ঠিক আছে, এখন আবার দেখা যায় যে কোষ দেহের নিচ থেকে একটা তন্তুর মতন বের হয়ে গেছে। তাহলে এই যে তন্তুটা কোষ দেহের নিচ থেকে বের হলো, এই তন্তুটারও কিন্তু একটা নাম আছে। এই প্রলম্বিত অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। তাহলে এই প্রলম্বিত অংশটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। তাহলে এই যে ডেনড্রাইট আর অ্যাক্সন দেখলাম, এই দুটো হচ্ছে কোষ দেহ থেকে যে এক্সটেনশন গুলো বের হয়েছে। এখন খেয়াল করো, এই যে কোষ দেহ থেকে যে এক্সটেনশনটা বের হয়েছে অ্যাক্সন, এই জায়গায় কিছু ট্রিকি পার্ট আছে যেটা কিন্তু হয়তো অনেকে বোঝে না। এই অ্যাক্সনের চারদিকে বেশ একটা আবরণী থাকে, পুরো আবরণী থাকে। অ্যাক্সনের চারদিকে যে আবরণী থাকে, সেই আবরণী গুলাকে বলা হয় হচ্ছে নিউরিলেমা। এই যে অ্যাক্সনের চারদিকে এরকম আবরণী থাকবে। এই অ্যাক্সনের চারদিকে এই যে আবরণীগুলো থাকে, এই আবরণীগুলোকে বলা হয় হচ্ছে নিউরিলেমা। তাহলে এই আবরণীকে আমি বলছি নিউরিলেমা। কিন্তু দেখা যায় যে এই যে অ্যাক্সন আর এই যে নিউরিলেমা, এই অ্যাক্সন আর নিউরিলেমার মাঝে কিন্তু অনেক সময় আরেকটা আবরণী থাকে, অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝে। তো এই অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝে যে আবরণীটা থাকে, সেই আবরণীকে বলা হয় মায়েলিন শীথ, অর্থাৎ মায়েলিন আবরণী। তাহলে মায়েলিন আবরণী কি? মায়েলিন আবরণী হচ্ছে অ্যাক্সন এবং নিউরিলেমার মাঝখানে যে আবরণীটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে মায়েলিন আবরণী। এটা কিন্তু কি বলবো, একটা মানে স্নেহ পদার্থ দিয়ে তৈরি একটা আবরণী। তো এই যে মায়েলিন আবরণী, খেয়াল করো, এটা অ্যাক্সন, এটা নিউরিলেমা, এই যে ব্লুটা নিউরিলেমা, আর ভিতরের এই যে কালো অংশটা হচ্ছে অ্যাক্সন, যে স্নায়ুতন্ত্রটা গেছে, এবং গ্রিন দিয়ে যে অংশটা দেখিয়েছি সেটা কি বলতো? সেটা হচ্ছে মায়েলিন আবরণী। তাহলে এই যে অংশগুলা মাঝখানের এই যে খাঁজের অংশগুলা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গায় মাঝখানে একটা ভাঁজ চলে এসেছে, তাই না? তো এই জায়গা থেকে নিউরিলেমা শুরু হয়েছে, আবার এখানে একটা ভাঁজ, আবার এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ। তো এই যে ভাঁজগুলা তৈরি হচ্ছে, এই ভাঁজগুলোর একটা নাম আছে। এগুলাকে বলা হয় র্যানভিয়ারের নোড। র্যানভিয়ারের নোড। তাহলে এই যে র্যানভিয়ারের নোড আবিষ্কারকের নামানুসারে এইখানে যে নামটা আছে, খেয়াল করো, এই র্যানভিয়ারের নোডে বা এই ভাঁজ হওয়া অংশে কি দেখা যায় বলতো? এই ভাঁজ হওয়া অংশে নিউরিলেমাটা ডাইরেক্টলি অ্যাক্সনের সংস্পর্শে আসে। তুমি খেয়াল করো,
এই ভাঁজ হওয়া অংশে কি হচ্ছে বলতো, এই নিউরিলেমাটা কিন্তু অ্যাক্সন থেকে দূরে আছে। ভাঁজ হওয়া অংশে এই নিউরিলেমাটা ডাইরেক্টলি অ্যাক্সনের সংস্পর্শে চলে এসেছে। তাহলে র্যানভিয়ারের নোডে নিউরিলেমাটা ডাইরেক্টলি অ্যাক্সনের সংস্পর্শে চলে আসে এবং অ্যাক্সনের নিচ থেকে এরকম শাখা বের হয়। এবং এই যে অ্যাক্সনের নিচ থেকে এই যে ফাইবারগুলা বা তন্তুগুলা বের হচ্ছে, এই তন্তুগুলা কিন্তু পরের স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে কানেক্টেড হয় এবং এইভাবে একটা স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে এই যে অ্যাকশনটা পরের স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে কানেক্টেড হবে। আমি যদি জিনিসটা এভাবে আঁকি, এটা ধরো একটা স্নায়ুকোষের অ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে পরের স্নায়ুকোষের ডেনড্রাইট, ঠিক আছে। তাহলে এই যে একটা অ্যাকশন আর পরের স্নায়ুকোষের এই যে ডেনড্রাইট, ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সন আর ডেনড্রাইট যে অংশে এসে মিলিত হলো বা কানেক্টেড হলো, এই অংশটার বা এই কানেকশনটার একটা নাম আছে। এই কানেকশনটার কে বলা হয় হচ্ছে সিন্যাপস। মানে সিন্যাপস কোন অঞ্চল? সিন্যাপস হচ্ছে একটা স্নায়ুকোষের অ্যাক্সনের নিচের অংশ পরবর্তী স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে কানেক্টেড হবে এবং এইভাবেই কিন্তু এই কানেকশনের মধ্য দিয়ে একটা স্নায়ুকোষ আরেকটা স্নায়ুকোষের কাছে কি করবে বলতো, উদ্দীপনাগুলো বা স্টিমুলাস গুলো পাস করে দিবে। তো এই কানেকশনের অংশটাকে বলা হয় হচ্ছে সিন্যাপস। তো সিন্যাপসের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি একটা স্নায়ুকোষ আরেকটা স্নায়ুকোষের কাছে মেসেজ বা উদ্দীপনাটা পাস করে দেয়। তাহলে এখন এই যে অনেকেই হয়তো এই পার্টটা বুঝতে পারোনি যে নিউরিলেমাটা অ্যাকশনকে স্পর্শ করে, এটা কিরকম। আমরা যদি, এটা হচ্ছে তোমার বেসিক যে আমাদের স্নায়ুকোষের যে চিত্র বা নিউরনের চিত্র, সেটা আমরা দেখলাম। তো আমরা এখন যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে এই যে নিউরিলেমাটা অ্যাকশনকে স্পর্শ করে, এটা কিরকম দেখতে হয় অ্যাকচুয়ালি, আমরা সেই জিনিসটা দেখব, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে সেই অ্যাকশন, আমি লম্বালম্বি করে রাখছি, ঠিক আছে, এটা হবে হচ্ছে অ্যাকশন। তাহলে এইখানে যে অ্যাকশনটা থাকবে, সেই অ্যাকশনটা, এখন এটা হচ্ছে একটা স্নায়ুতন্তু অ্যাকশন। এই অ্যাকশনের চারদিকে কে থাকে বলতো? এই অ্যাকশনের চারদিকে থাকবে অবশ্যই নিউরিলেমা, তাই না? যে এই যে একটা নিউরিলেমা এই অ্যাকশনের চারদিকে আছে। এখন খেয়াল করো, এইখানে সেই নিউরিলেমাটা এখানে ভাঁজ হয়ে যাবে, আবার এখান থেকে নিউরিলেমা তৈরি, আবার এখানে ভাঁজ। তো ভাঁজ হওয়া অংশে খেয়াল করো এই নিউরিলেমাটা অ্যাকশনটাকে স্পর্শ করে ফেলছে, তাই না? এই অংশগুলো থেকে নিউরিলেমা অ্যাকশনকে স্পর্শ করেছে? করেনি। ভাঁজ হওয়া অংশে নিউরিলেমাটা অ্যাকশনটাকে স্পর্শ করে ফেলেছে। তো এই ভাঁজ হওয়া অংশগুলাকে বলা হয় হচ্ছে র্যানভিয়ারের নোড। আর এই ব্লুটা হচ্ছে নিউরিলেমা। আর এই যে ভিতরে এই যে অ্যাকশনটা আছে তার চারদিকে আরেকটা আবরণ অনেক সময় দেখা যায়। এই অ্যাকশনের চারদিকে একটা আবরণ অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই যে আবরণটা অ্যাকশনের চারদিকে আছে, অ্যাকশনের চারদিকের এই আবরণটাকে বলা হয় হচ্ছে মায়েলিন শীথ, বা আমরা বলতে পারি মায়েলিন আবরণী, ঠিক আছে। তো আমরা দেখলাম যে এই যে র্যানভিয়ারের নোডে কিভাবে নিউরিলেমাটা অ্যাকশনটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড হয়। যখন সে নরমালি আছে এই অংশগুলোতে কিন্তু মায়েলিন শীটটা থাকার কারণে নিউরিলেমাটা অ্যাকশনের সাথে ডাইরেক্ট সংস্পর্শে আসতে পারছে না। কিন্তু এই র্যানভিয়ারের নোডে দেখা যাচ্ছে এখানে মায়েলিন শীটটা নাই, যার কারণে এই জায়গায় নিউরিলেমাটা অ্যাকশনের ডাইরেক্ট সংস্পর্শে আসতে পেরেছে। তাহলে আমরা নিউরনের গঠন সম্পর্কে দেখে নিলাম, স্নায়ুকোষের গঠন, এবং এটা কিন্তু এক্সামে অনেক বেশি আসে নিউরনের গঠনটা। তো ছবি আঁকাটা ভালো মতন করে প্র্যাকটিস করতে হবে। তো হোপফুলি আমরা নিউরনের গঠন সম্পর্কে জেনেছি। তো আমি একটু দেখে নেই তোমরা কে কে কমেন্ট করেছো এবং আমার সাথে আছো। পাও, তোমরা অনেকেই আছো আমাদের সাথে। অন্তর আছে রাজশাহী থেকে, মাসুম রেজা আছেন, জুবাইর আল মাহমুদ আছেন, আচ্ছা, আরো আছে রাফি আছেন আমাদের সাথে। তোমরা আরো অনেকে আছো দেখা যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, আমি একটা কোয়েশ্চেন করেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে যদি স্নায়ুকোষে সক্রিয় সেন্ট্রিওল না থাকে তাহলে মানে সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে স্নায়ুকোষে কি হয় না বা কি পরিবর্তনটা দেখা যায়। তোমরা অনেকেই আমাদেরকে আনসার করেছো। আসিফ মাহমুদ আনসার করেছে কোষ বিভাজন হয় না। তারপরে নুসাইবা সাইফ
আমাদেরকে বলেছে কোষ বিভাজন হয় না। আমাদের আরো অনেকে আছে আমাদেরকে যারা বলেছে যে কোষ বিভাজন হয় না। তোমরা যারা বলেছো কোষ বিভাজন হয় না তারা কিন্তু একদম একদম সঠিক উত্তর দিয়েছো। আসলেই সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে কোষ বিভাজনটা হয় না। কারণ প্রাণী কোষে কোষ বিভাজন হওয়ার জন্য সেন্ট্রিওল ইজ আ মাস্ট। সেন্ট্রিওল থাকার কারণে প্রাণী কোষে কি হয়, ওই যে তন্তুগুলা থাকে সেই তন্তুগুলা তৈরি হয় এবং তৈরি হয়ে সেখানে ক্রোমোজোম অ্যাটাচ হতে পারে। যদি সক্রিয় সেন্ট্রিওল না থাকে তখন প্রাণী কোষে কোষ বিভাজনটা হবে না। যেহেতু স্নায়ু কোষে সক্রিয় সেন্ট্রিওল নাই তাই স্নায়ু কোষে কোষ বিভাজন হয় না। তাহলে নিউরনের গঠন মোটামুটি আমরা সবাই জেনেছি যে নিউরনের গঠনটা কিরকম, কি কি আছে। তো আমরা এখন যে জিনিসটা দেখবো নিউরনের গঠনের পরের টপিক, সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। তাহলে এই যে প্রতিবর্তী ক্রিয়াটা আছে, এই প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি? প্রতিবর্তী ক্রিয়ার ইংলিশ টার্মটা হচ্ছে রিফ্লেক্স। এই জিনিসটা কেমন? ধরো এটা হচ্ছে একটা মোমবাতি। এখন এই মোমবাতিটা যদি জ্বলে, তুমি যদি তোমার হাতটা মোমবাতির উপরে দাও, সাথে সাথে তোমার যখনই এই জায়গাটা গরমটা অনুভূত হবে সাথে সাথে তুমি হাতটা কি করবে? সরিয়ে নিবে না? যখনই তোমার এখানে গরম লাগবে বা হিটটা লাগবে সাথে সাথে তুমি কি করবে? হাতটা সরিয়ে নিবে, তাই না? আবার ধরো তুমি কেউ সেলাই করছে বা কেউ কোনো শার্প কোন একটা অবজেক্ট হ্যান্ডেল করছে, তো হুট করে যখন হাতে সেটা লাগে, ধরো সুইটা হুট করে হাতে লাগলো, তখন কি হবে? সাথে সাথে তুমি ব্যথা পেয়ে কি করবে? হাতটাকে সরিয়ে নিবে না? জেনারেলি দেখা যায় যে ধরো তোমাকে কেউ কোনো কথা বললো, সেই কথাটা তোমার ব্রেইনে যায়, ব্রেইনে গিয়ে সেই কথাটাকে তুমি কি করো বলো তো? প্রসেস করো, তাই না? তো ব্রেইনে গিয়ে সেই কথাটা তুমি প্রসেস করো, তারপরে সেই কি রিয়াকশন তুমি দিবে সেটা ঠিক করো তুমি আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে। এই যে আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পল গুলো দিলাম, যে মোমবাতিতে আগুন জ্বলছে, তুমি হাতটা উপরে রাখলে হুট করে তোমার যখন গরম লাগবে হাতটা অটোমেটিক্যালি সরে যাবে। তাহলে এই যে জিনিসগুলো হবে, কেউ তোমাকে ঘুষি মারতে আসলো, তখন তুমি কি করবে? তখন তুমি কিন্তু দাঁড়িয়ে থাকবে ঘুষি খাওয়ার জন্য? অবভিয়াসলি না, তুমি সরে যাবে।